শতাব্দীরও বেশি সময় ধরে ইসরায়েলি আর প্যালেস্তাইনিদের ভেতর চলছে যুদ্ধ। এই ঝামেলা বা পারস্পরিক বিদ্বেষের পেছনে রয়েছে রাজনৈতিক, ভৌগোলিক, ধর্মীয় সংঘাতের মূল কারণ অবশ্য জমি কার বা কার দখলে জমি। ইসরায়েলি জনগণ আর প্যালেস্তাইনিরা দুজনেই একই ভূমিকে বা ভূখণ্ডকে নিজেদের ঐতিহাসিক এবং ধর্মীয় জন্মভূমি বলে দাবি করে চলেছে। আজ গল্প কিন্তু সত্যিতে বিষয় গাজা। একটা সময় এই অঞ্চলে আরব ও সেমেটিক জনগোষ্ঠী বসবাস করত। 637 খ্রিস্টাব্দে মুসলিমরা জেরুজালেম দখল করে। এরপর প্রায় 1300 বছর ধরে শহরটি ছিল মুসলিমদের দখলে। ফলে আরব মুসলমানরা মনে করে ঐতিহাসিক দিক থেকে শহরটির তাদের অধিকার। ইহুদি ধর্মের লোকেরা বিশ্বাস করে জেরুজালেম হচ্ছে তাদের পবিত্র ভূমি। তাদের বিশ্বাস ঈশ্বর তাদের পূর্বপুরুষদের এই জমি দিয়েছিলেন। অন্যদিকে আরব মুসলিমদের মতে এই জমি ইসলামদের মক্কা ও মদিনার পরে তৃতীয় পবিত্র স্থান। ইসলামে জেরুজালেমকে পবিত্র নগরী বলেও বলা হয়। এই ভূখণ্ডেই আছে আল আকসা মসজিদ এবং ডোম অফ দ্য রক। মুসলমানদের কাছে জেরুজালেম শুধু ইতিহাস নয়, ধর্মীয় পীঠস্থানও বটে। মুসলমানদের ভয় ইসরায়েল আল আকসা মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে ইহুদি মন্দির নির্মাণের চেষ্টা করবে। ফলে একই জায়গাকে দুই ধর্ম ও দুই জাতি নিজেদের বলে মনে করে। এটাই দুই গোষ্ঠীর দ্বন্দ্বের মূল কারণ। প্রথম বিশ্বযুদ্ধের পর ইংরেজরা 1920 থেকে 1948 সাল পর্যন্ত প্রায় 28 বছর এই অঞ্চলে রাজত্ব করে। 1947 সালে রাষ্ট্রসংঘের প্রস্তাবে ঠিক হয় জমির অর্ধেক ইহুদিদের অর্থাৎ ইসরায়েলের দখলে আর অর্ধেক আরব মুসলমানদের অর্থাৎ প্যালেস্তাইনিদের দখলে। কিন্তু আরব দেশগুলো এই ভাগ ভালোভাবে মেনে নেয়নি। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকেই শুরু হয়ে যায় যুদ্ধ। বছরের পর বছর ধরে চলতে থাকে এই যুদ্ধ। এরই মাঝে ইসরায়েল ভূখণ্ডের বড় অংশ দখল করে নেয়, যেখানে 7.5 লক্ষ প্যালেস্তাইনি অর্থাৎ আরব মুসলমানরা গৃহহীন হয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেয়। সেই সময় প্যালেস্তাইন ভূখণ্ড নিয়ন্ত্রণ করত মূলত মিশর এবং জর্ডন। এরপর আরব দুনিয়ায় মুসলিম এবং ইহুদি দুই সম্প্রদায়ের ছোট বড় দীর্ঘ সংঘর্ষ চলে প্রায় 30 বছর ধরে। 26 মার্চ 1979 সালে ইসরায়েল এবং মিশর একটি স্থায়ী শান্তি চুক্তিতে সই করে। 1980 সালে ইসরায়েল সিনাই উপদ্বীপ মিশরকে ফিরিয়ে দেওয়ার পর এবং পূর্ব জেরুজালেমকে সম্পূর্ণ দখল নেয়। প্যালেস্তাইনি শরণার্থীদের জন্য পড়ে থাকে মাত্র 320 বর্গ কিলোমিটারের গাজা, যা বিশ্বের সবথেকে ঘন জনবসতিপূর্ণ অঞ্চল। এখন প্রায় 21 লক্ষ মানুষের বসবাস। কয়েকশো বছর ধরে বসবাস করা প্যালেস্তাইনিরা নিজেদের জায়গায় পরবাসী হয়ে যায় বা বলা যেতে পারে শরণার্থী। ধিক ধিক ক্ষোভের আগুন জ্বলতে থাকে গাজা ভূখণ্ড জুড়ে। এরই মাঝে উঠে আসে এক প্যালেস্তাইনি নাম, ইয়াসির আরাফাত। শরণার্থী শিবিরের যন্ত্রণা নিয়ে তার হাত ধরে আবার শুরু হয় ইসরায়েল এবং প্যালেস্তাইন সংঘর্ষ।
সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে ইসরায়েলের হাত থেকে প্যালেস্তাইনকে মুক্ত করাই ছিল তার একমাত্র লক্ষ্য। 1969 সালে আরাফাতের নেতৃত্বে প্যালেস্তাইন মুক্তি সংস্থা অর্থাৎ পিএলও স্থাপন হয়। প্যালেস্তাইনকে একটি স্বাধীন আরব রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার ডাক দেয় এবং গেরিলা যুদ্ধ হয়ে ওঠে তার প্রধান হাতিয়ার। 70-এর দশক থেকে শুরু হওয়া সেই আন্দোলন 1987 থেকে 1993 পর্যন্ত প্যালেস্তাইন তরুণদের বিদ্রোহ জনবিস্ফোরণের চেহারা নেয়, যা ইন্তিফাদা নামে পরিচিত। এই আন্দোলনের সময় আরাফাতের নেতৃত্বে পিএলও বুঝতে পারে শুধুমাত্র যুদ্ধ নয়, আলোচনাও প্রয়োজন। সেই সূত্র ধরে 1993 সালে প্যালেস্তাইনিদের গাজা এবং পশ্চিম তীরের কিছু অংশ সীমিত শাসন দেয় ইসরায়েল। 1996 সালে ইয়াসির আরাফাত হন প্যালেস্তাইনি অথরিটির প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট। 80-র দশক থেকেই প্যালেস্তাইনে জোরদার হতে শুরু করে আরও এক গোষ্ঠী। প্যালেস্তাইনিদের সঙ্গে তখন পুরো মুসলিম বিশ্ব মনে করে তাদের জমি দখল করেছে ইহুদিরা। বিশেষ করে আরব, ইরান, ইরাক, তুরস্ক, এমনকি পাকিস্তানও মনে করে জেরুজালেম অন্যায়ভাবে দখল করেছে ইহুদিরা। ভবিষ্যতে জেরুজালেম প্যালেস্তাইনিদের রাজধানী হওয়া উচিত। এই কারণে তারা বারবার রাষ্ট্রসংঘে ইসরায়েলের দখল করে রাখার প্রতিবাদ জানিয়েছে। আর এই দখলদারিত্বের বিরুদ্ধেই আন্দোলন দানা বাঁধতে শুরু করে 80-র দশক থেকে। আরব দুনিয়ায় তৈরি হওয়া মুসলিম ব্রাদারহুডের শিকড় পৌঁছয় ভূমধ্য সাগরের পাড়ে, যাদের মূল লক্ষ্য ছিল ইসলামিক সাম্রাজ্য বিস্তার এবং দখল করে রাজত্ব চালানোর বিরোধিতা করা। সেই সময় প্যালেস্তাইনিদের আরেক গুরুত্বপূর্ণ নেতা শেখ আহমেদ ইয়াসিনের হাত ধরে 1987 সালে জন্ম হয় হামাসের। ফের মাথাচাড়া দেয় ইসরায়েলের বিরুদ্ধে বিদ্রোহ। হামাসের লক্ষ্য ছিল স্পষ্ট, প্যালেস্তাইনকে ইসরায়েলের দখল মুক্ত করে স্বাধীন ইসলাম রাষ্ট্র তৈরি করা। 1988 সালেই তারা ঘোষণা করে প্যালেস্তাইন হচ্ছে আসলে মুসলিমদের জমি, এটিকে কোনোভাবেই দখল করে রাখা যাবে না। সেই 1948 সালের চুক্তিকে অস্বীকার করে হামাস, যেখানে জমির ভাগাভাগি করেছিল রাষ্ট্রসংঘ ইসরায়েল এবং প্যালেস্তাইনিদের মধ্যে। তারপর থেকেই একটু একটু করে সক্রিয় হতে শুরু করে হামাস। ইয়াসির আরাফাতের মৃত্যুর পর 2006 সালে হামাস নির্বাচনে জিতে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেয়। হামাসের কাছে দুটো দিক আছে, একটা রাজনৈতিক শাখা যারা গাজায় প্রশাসন চালায়, আর অন্যটি সশস্ত্র শাখা যারা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালায়, আত্মঘাতী হামলা এবং বেসামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালায় বলে বিশ্বের বেশ কিছু প্রথম সারির দেশ হামাসকে জঙ্গি সংগঠন হিসাবেও ঘোষণা করেছে। তার ভেতর ইসরায়েল, আমেরিকা, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা, এমনকি ভারতও আছে। তবে আরব দেশগুলোর অধিকাংশই হামাসকে প্রতিরোধ আন্দোলনের দল বলেই স্বীকৃতি দিয়েছে। 2006 সালে প্রায় 45% ভোট পেয়ে গাজায় সরকার তৈরি করে হামাস। ফের শুরু হয় হামাস ইসরায়েল সংঘাত। প্রায় 55% গাজাবাসী যারা হামাসের বিপক্ষে ভোট দিয়েছিল তাদের জীবনেও
হয়ে ওঠে দুর্বিষহ। প্যালেস্তাইনিদের কপালে ফের নেমে আসে দুর্ভোগ। 2006 সালের পর থেকে প্রায় 16 বছর ধরে ছোট বড় আক্রমণে জড়িয়েছে হামাস এবং ইসরায়েল। হামাসের আত্মঘাতী হামলা বা কখনো সরাসরি আকাশপথে হামলা যত না ক্ষতি করেছে ইসরায়েলের, তার থেকে ঢের বেশি মূল্য চুকিয়েছে প্যালেস্তাইনিরা। প্রশ্ন হলো, এরা সবাই কি হামাসের সমর্থক? নিশ্চয়ই তা নয়। কিন্তু কে শোনে কার কথা? কফিনে শেষ পেরেক পড়ে 2023 সালের 7 অক্টোবর, ঠিক 2 বছর আগে। দক্ষিণ ইসরায়েলের আকাশপথে আক্রমণ করে হামাস। বেশ খানিকটা ক্ষয়ক্ষতির মুখে পড়ে ইসরায়েল। হামাসের আক্রমণে প্রাথমিকভাবে প্রায় 1500 থেকে 1800 জন ইসরায়েলি মারা যান বলে প্রাথমিক সূত্রে জানা যায়। এছাড়াও কয়েক হাজার ইহুদি গৃহহীন হয়ে পড়ে আর বহু ইসরায়েলিকে বন্দি করে হামাস। তারপর ক্ষিপ্ত ইসরায়েলের পরপর সামরিক আক্রমণের লাইভ টেলিকাস্ট দেখছে বিশ্ব বিগত 2 বছর ধরে। সূত্র অনুযায়ী 2023 থেকে 2025 পর্যন্ত গাজায় নিহত সংখ্যা প্রায় 60,000-এর কাছাকাছি। 2023 থেকে 2025 মানবিক বিপর্যয়ের মুখোমুখি প্যালেস্তাইনিরা। এই সংঘর্ষের ফলে গাজার জনবসতি প্রায় ধ্বংসের মুখে। দেখলে মনে হবে একটা গোটা শহর দুমড়ে মুচড়ে পড়ে রয়েছে। কয়েক লক্ষ মানুষ আজ গৃহহীন। খাদ্য সংকট আর অনাহারের ছবি আজ বিশ্বের সবার কাছে সব থেকে পরিচিত। গাজার 21 লাখ মানুষের মধ্যে প্রায় 80% মানুষ এখন মানবিক সাহায্যের উপরেই নির্ভরশীল। 2025-এর রিপোর্ট অনুযায়ী গাজার অর্থনীতি ধ্বংসের মুখে। আর বিশেষজ্ঞদের মতে গাজার যা অবস্থা, তাতে নতুন করে তৈরি করতে অন্তত 40 থেকে 50 বছর সময় লাগবে। নিরীহ নিরপরাধ প্যালেস্তাইনিদের উপর ইসরায়েলের এই বর্বর আক্রমণের বিরুদ্ধে পথে নেমেছে বিশ্বের সমস্ত দেশের জনগণ। হামাস খতমের নামে নেতানিয়াহুর সৈন্যদের পৈশাচিক গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছে প্রায় সমস্ত দেশ। আমেরিকান প্রেসিডেন্টের হস্তক্ষেপে যদি বা যুদ্ধবিরতি সম্ভব হয়, সেই শান্তি কতদিন বজায় থাকবে সেটাই এই মুহূর্তের সবথেকে বড় প্রশ্ন। যদিও ট্রাম্পের 20 দফা প্রস্তাবের অনেকটাই মেনে নিয়েছে হামাস, ফলে আপাতত হয়তো যুদ্ধ বিরতি হয়ে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে বলেই মনে করা হচ্ছে গাজায়। আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে।